রোহান আবার জিজ্ঞেস করলো, হেঁটে যেতে পারবে? শোনা মাত্রই রুহির বুক কেমন করে উঠল। রুহানের শব্দগুলো ছিল যত্নে মোড়ানো। কেন এমন লাগছে তার? হঠাৎ রুহানের কোলে তোলার মুহূর্তটা মনে পড়ে গেল। তার চোখ নেমে এলো। মাথা নিচে করে এলোমেলো দৃষ্টিতে তাকালো ফ্লোরের দিকে। কেমন যেন অস্থির অনুভব হলো। রোহান এক দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারছিল না রুহি এতটা চুপচাপ কেন। হয়তো হাঁটতে কষ্ট হচ্ছে, বলতে পারছে না এই ভেবে। কিছু না বলেই হঠাৎ রোহান রুহিকে কোলে তুলে নিল। রুহি হঠাৎ চোখ বড় বড় করে তাকালো তার দিকে। এই আচমকা স্পর্শে সে খানিকটা ভরকে গেল। নিজেকে সামাল দিয়ে রোহানের গলা জড়িয়ে ধরলো যেন সে পড়ে না যায়। সে তুতলে বলল, কি করছেন? রোহান কোনো উত্তর দিল না। নীরব মুখে রুহিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রোহান করিডোর দিয়ে রুহিকে কোলে করে নিয়ে যাচ্ছিল। হঠাৎ সামনে পড়ে গেল জিনিয়া। রোহান থমকে দাঁড়ালো। রুহিও চমকে তাকালো জিনিয়ার দিকে। জিনিয়া মূলত রুহির অবস্থা দেখতেই উপরে উঠেছিল, কিন্তু রোহানের কোলে রুহিকে দেখে তার মাথায় আগুন ধরে গেল আবার। দাঁতে দাঁত চেপে রুহির দিক থেকে দৃষ্টি সরিয়ে রুহানের চোখে চোখ রাখতেই শরীরটা কেঁপে উঠল। রুহান তাকিয়ে আছে ঠিকই, কিন্তু সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে। এমন চোখে কেউ আগে কখনো তাকায়নি জিনিয়ার দিকে, যেন দৃষ্টিতেই পুড়িয়ে দেবে। জিনিয়া এক মুহূর্তে ঘেমে উঠল। মনে মনে ভাবল, রুহান কি সব জেনে ফেলেছে? তবুও মুখে এক জোর করে হাসি এনে বলল, কি হয়েছে রুহির? রুহান চোখ না সরিয়েই গলায় চাপা তীব্রতা নিয়ে জিজ্ঞেস করলো, তুই এই সময় উপরে এলি কেন? জিনিয়া গলা শুকিয়ে এলে গিলে নিয়ে বলল, ওই ওয়াশরুমে যাওয়ার জন্য। রুহান রুহিকে নিয়ে এবার আরেক ধাপ এগিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল। ওয়াশরুম নিচেও ছিল। জিনিয়া তড়িঘড়ি করে বলল, নিচে অনেক মানুষ ছিল তাই। রুহান রুহি জিনিয়ার দিকে তাকায়নি একবারও। চুপচাপ অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে। সে জানে তার এই অবস্থার পেছনে কার হাত থাকতে পারে, কিন্তু এখন জিনিয়ার মনোযোগ রুহির চেয়েও বেশি রোহানের প্রতিক্রিয়ার দিকে। রোহান আর কিছু না বলে রুহিকে শক্তভাবে জড়িয়ে পাশ কাটিয়ে গটগট করে রুহির রুমে ঢুকে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা জিনিয়ার আগে হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে ফোঁস করে উঠল। রুহান কেন এই মেয়েটার প্রতি এত কেয়ার করছে? বারবার তাকে কেন বাঁচিয়ে দিচ্ছে? অথচ সে তো রুহানের মুখের উপর তর্ক করে। চোখের কোণে জমে থাকা হিংসা আর অপমান নিয়ে জিনিয়া সেখান থেকে রাগে ফুঁসতে ফুঁসতে নিচে নেমে গেল। রুহান রুহিকে নিয়ে রুমে ঢুকতেই দেখল ইফা আর মিশমি ভেতরে বসে আছে। তাদের মুখে চিন্তার ছাপ। রুহিকে দেখিয়ে দুজনে একসাথে দাঁড়িয়ে পড়ল। সারা সময়টাই ওরা রুহির জন্যই উদ্বিগ্ন ছিল। নিচেও তাকে খুঁজে পায়নি, রুমেও ছিল না। তাই এখন তাকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, যদিও চোখে ফুটে উঠল অবাক ভাব। কারণ রুহিকে রোহানের কোলে দেখে চমকে গেছে দুজনেই। রোহান রুহিকে আস্তে করে বিছানায় বসিয়ে দিল। তার কণ্ঠে এক ধরনের শান্ত অথচ সংবেদনশীল গম্ভীরতা। বেশি খারাপ লাগলে জানিও। রুহি এক মুহূর্তের জন্য চেয়ে রইল তার দিকে। লোকটা কেন এত যত্ন নিচ্ছে তার, নিজেই ঠিক বুঝে উঠতে পারল না। রোহানের দিকে তাকিয়ে থেকে সে যেন এক অদ্ভুত দ্বিধায় পড়ে গেল। রোহান আর কিছু না বলে ধীরে ধীরে পেছন ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। রোহান চলে যেতেই ইফা বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠল, কিরে রুহি, তুই রুহান ভাইয়ার কোলে কি করছিস? প্রশ্নটা শুনেই রুহি একটু হকচকিয়ে গেল। এটা কোনো প্রশ্ন হলো? সে মুহূর্তে মিশমির চোখ পড়ে রুহির ঘাড়ে। সে তাড়াতাড়ি এগিয়ে এসে চিন্তিত স্বরে বলল, রুহি, তোর ঘাড়ে এমন লালচে দাগ কেন? তুই ঠিক আছিস তো? রুহি এবার ধীরে ধীরে সব খুলে বলল। শুরু থেকে শেষ পর্যন্ত রুহান যে তাকে সাহায্য করেছে সেসবও বাদ যায়নি। সব কথা শুনে ইফার মুখে প্রশ্ন, কিন্তু হলুদের মধ্যে এমন কিছু মেশানোর দরকার কেন হবে? কার কি লাভ এতে? রুহি এক দীর্ঘশ্বাস ফেলে নিচু গলায় বলল, হয়তো আমার উপর জমে থাকা ক্ষোভ থেকেই, আর এই কাজটা শুধু একজনই করতে পারে। মিশমি একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, কে করেছে বলছিস? রুহির চোখে এবার দৃঢ়তা, কণ্ঠে কঠিন রাগ মেশানো সংযম। জিনিয়া। ইফা আর মিশমি দুজনেই একসাথে চমকে ওঠে। ইফা বলে, তুই এত নিশ্চিত কিভাবে? রুহি এবার নিঃসংকোচে বলে, কারণ প্রথম দিন থেকেই আমার বিরুদ্ধে আছে জিনিয়া। কোচিং থেকে আমাকে বের করতে চেয়েছে, ভার্সিটি থেকে সরাতে চেয়েছে। আর আজ যখন উনি আমাকে কোলে নিয়ে রুমের দিকে আসছিল, ঠিক তখনই জিনিয়া উপরে এলো আমার অবস্থা দেখার জন্য। এটা শুধু আমার সন্দেহ না, আমি নিশ্চিত
এসব জিনিয়াই করেছে। রুহির কথা শোনার পর ইফা আর মিশমিও সবটা বুঝে গেল। সত্যি যখন রুহি ওদের থেকে আলাদা হয়ে গিয়েছিল তখনই জিনিয়া মিশমির চোখে হলুদ লাগিয়ে দিয়েছিল, যাতে তারা রুহিকে সাহায্য করতে না পারে। দুজনে একসাথে এক দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ চুপ থাকার পর ইফা চোখ ছোট করে রুহির দিকে তাকিয়ে মজার ভঙ্গিতে বলল, সবই বুঝলাম, কিন্তু তোর ওই উনিটা কে রে? ইফার কথা শুনে মিশমিও হেসে ফেলল, আর রুহির মুখে লজ্জার হালকা ছায়া নেমে এলো। সে নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলো। কি আশ্চর্য, যে ছেলেটার নাম শুনলে আগে তার মেজাজ খারাপ হয়ে যেত, আজ তাকে নিয়েই প্রশ্ন শুনে মুখ লাল হয়ে যাচ্ছে। নিজেকে সামলে নিয়ে রুহি মুখ ঘুরিয়ে ধীরে বলল, এমন করে বলার কি আছে? আমি কি ওনার নাম ধরে ডাকবো নাকি? মিশমি এবার দুষ্ট হাসি দিয়ে বলল, ভাইয়া বলেই তো ডাকতে পারিস, আমরা তো রোহান ভাইয়া বলেই ডাকি। রুহি মুখ গোমরা করে তাকালো মিশমির দিকে। তখন ইফা পাশে এসে বসে তার কাঁধে হালকা ধাক্কা দিয়ে হাসতে হাসতে বলল। সামথিং রুহি এবার চোখ বড় করে মেয়েকে রাগ দেখিয়ে বলে উঠল, একদম উল্টাপাল্টা কথা বলবি না। ওই লোকটা একটা অহংকারী লোক, আমাকে অপমান করে। তুই একবার সাহায্য করেছে বলে কি সব ভুলে যাব? এই বলে তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকে গেল। আর পেছনে বসে ইফা আর মিশমি হেসে গড়াগড়ি খেতে লাগলো। ভেতরে ভেতরে হয়তো তারাও বুঝে গিয়েছিল এই অহংকারী লোকটার জন্যই আজ রুহির চোখে অদ্ভুত কিছু ঝিলিক দিচ্ছে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। চারপাশে ধীরে ধীরে নেমে এসেছে নিস্তব্ধতা। সবাই নিজেদের রুমে ফিরে গেছে, আর নিচের হলটা প্রায় ফাঁকা। এমন সময় গম্ভীর মুখে রুহান ধীরে ধীরে নিচে নেমে এলো। চোখে মুখে অদ্ভুত এক দৃঢ়তা। সোজা চলে গেল রান্নাঘরে। খানিকক্ষণ খোঁজার পর এক বাটি হলুদ পেল। এরপর নিঃশব্দে হাতে গ্লাভস পরে তাতে চুন আর পানি মিশিয়ে নিল। এরপর সোজা আবার ফিরে এলো ফাঁকা হলের মাঝখানে। মোবাইল বের করে দ্রুত জিনিয়াকে ফোন করলো। একবার রিং হতেই জিনিয়া ফোন ধরলো। রুহান শান্ত গলায় বলল, নিচে আয়। রুহানের এমন হঠাৎ ডাক শুনে জিনিয়ার মুখ উজ্জ্বল হয়ে উঠল। খুশি ঝিলিক তার চোখে মুখে। মনে মনে ভাবলো, এই রাতে রোহান ওকে ডেকেছে, নিশ্চয়ই কিছু স্পেশাল। সে তাড়াতাড়ি নিচে নেমে এসে রুহানের সামনে দাঁড়ালো। এত রাতে নিজে কেন ডাকলি? জিনিয়া একটু রোমাঞ্চিত কণ্ঠে বলল। রুহান মুচকি হেসে বলল, তোকে হলুদ লাগাতে। আফটার অল তুই তো আমার ফ্রেন্ড, আর আমি তোকে হলুদই লাগালাম না। এই কথা শুনে জিনিয়ার মনে যেন রং ছড়িয়ে গেল। সে খুশিতে কাঁপা কণ্ঠে বলল, সত্যি রোহান, তুই আমাকে হলুদ লাগানোর জন্য ডাকলি? রুহান কোনো জবাব না দিয়ে বাটি তুলে নিল হাতে। তখনই জিনিয়ার চোখ গেল রুহানের হাতে থাকা গ্লাভসের দিকে। চোখ কুচকে প্রশ্ন করলো, তুই গ্লাভস পরে নিলি কেন? রুহান স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই তো জানিস এসব আমি হাতে ধরি না, তাছাড়া হাতে হলুদ লাগালে অস্বস্তি হয়। জিনিয়া আর বেশি ভাবলো না। সে তো খুশিতে ভাসছে। নিজের ভালোবাসার মানুষের হাতে হলুদের ছোঁয়া পেতে যাচ্ছে। রুহান প্রথমে হালকা করে একটু হলুদ জিনিয়ার গালে মেখে দিল। জিনিয়ার চোখ বন্ধ করে রোমান্টিক মুহূর্তটা উপভোগ করতে লাগলো। মনে মনে ভাবলো, এই মুহূর্তটা হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। কিন্তু রোহানের চোখে ছিল ভিন্ন এক উদ্দেশ্য। সে এবার বাটিতে থাকা মিশ্রণ থেকে বেশি পরিমাণ হলুদ তুলে জিনিয়ার দুই ঘাড়ে ঘষে দিল বেশ ভালো করে। জিনিয়া চমকে চোখ তুলল, তবু পরিস্থিতি রোম্যান্সে ভেসে লাজুক হেসে বলল, দে এবার আমি তোকে লাগিয়ে দেই। রোহান এবার ঠান্ডা কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। নো, এসব আমার ভালো লাগে না। জিনিয়া একটু অভিমানী গলায় বলল, একটু লাগালে কি এমন হতো? রোহান চোখ না তুলে আবারও সংক্ষিপ্তভাবে বলল। না মানে না। জিনিয়া আর কিছু বলল না। মনে মনে খানিকটা হতাশ হলেও বাইরে থেকে খুশিয়ে দেখালো নিজেকে। ভেবেই নিয়েছে যে ভালোবাসার মানুষ এত রাতে তাকে হলুদ লাগাতে ডাকে, সে নিশ্চয় একদিন আরো বেশি কিছু দেবে। রোহান চুপচাপ হলুদের বাটি নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। পেছনে রয়ে গেল জিনিয়া। তার মুখে এখনো লেগে আছে একরাশ তৃপ্তির হাসি। সে ভাবতেই পারেনি এমন এক রাতে রোহান নিজে তাকে ডেকে এনে হলুদ মাখাবে। কয়েক মিনিট পর রোহান আবার ফিরে এলো হল ঘরে। দেখে জিনিয়া ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, চোখে অপেক্ষার উচ্ছ্বাস, ঠোঁটে হালকা হাসি। রোহান সোজা এসে তার সামনে দাঁড়ালো, চোখে এক ধরনের অদ্ভুত তীক্ষ্ণতা। সে কিছু না বলে নিঃশব্দে তাকিয়ে রইল জিনিয়ার চোখে চোখ রেখে। জিনিয়া একটু অপ্রস্তুত হয়ে গেল। এভাবে দেখছিস কেন বলার আগে সে টের পেল তার গাল ভীষণভাবে জ্বলছে।
শুধু গাল না, ঘাড় পর্যন্ত এক ধরনের চুলকানি আর জ্বালাতন ছড়িয়ে পড়েছে। সে হঠাৎ চুলকাতে লাগলো গাল আর গলা। চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। জিনিয়া জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল। এমন জ্বলছে কেন রোহান? রুহান শান্ত গলায় জবাব দিল। না, জলার কথা বুঝি। রুহানের ঠান্ডা উত্তর শুনে জিনিয়া থমকে গেল। একটা আশঙ্কা যেন বুক চেপে ধরল। সে ধীরে ধীরে বলে। তুই তুই হলুদের সাথে কিছু মিশিয়েছিস? রুহান এবার স্বাভাবিক গলায় বলল। যেটা তুই মিশিয়েছিলি রুহির গায়ে মাখানো হলুদে। জিনিয়ার মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল রুহানের দিকে। কিছুক্ষণ আগেও তার চোখে ছিল রঙিন স্বপ্ন, এখন সেখানে ভয় আর লজ্জার ছাপ। সে চুপচাপ কেঁপে ওঠে, তারপর কাপা কণ্ঠে বলে। তুই কি বলছিস এসব? আমি কেন কিছু মেশাবো রুহির হলুদে? রুহান হাসে না, বিরক্তিও দেখায় না, শুধুই বলে। সেটা তুই ভালো জানিস। জিনিয়ার চোখে পানি চলে এলো। ব্যথা, অপমান আর ক্ষোভে সে কেঁদে ফেলল। ভাঙা কণ্ঠে বলল। তোর কি আমার জন্য একটুও মায়া হয় না রোহান? আমি তোকে স্কুল লাইফ থেকে ভালোবাসি, আর তুই তুই শুধু একটা বাইরের মেয়ের জন্য আমাকে কষ্ট দিলি। আমার ভালোবাসা কি এতটাই তুচ্ছ ছিল? রুহান এবার বুকের উপর হাত আড়াআড়ি করে গুছে দাঁড়ালো। তার চোখে ছিল নির্মম স্পষ্টতা। শক্ত কণ্ঠে বলল। ফার্স্ট অফ অল, তুই যাকে বাইরের মেয়ে বলছিস তাকে তুই আমার জন্যই কষ্ট দিয়েছিস। কেন মেয়েটা আমার সাথে ঝগড়া করে, কেন আমার আশেপাশে থাকে, এসবের জন্য তুই নিজেই একটা বাইরের মেয়েকে আমাদের মধ্যে এনেছিস। একটু থেমে আবার বলে। অ্যান্ড সেকেন্ডলি, তুই যদি সত্যি আমাকে ভালোবাসতিস তাহলে অন্য ছেলেদের সাথে পার্টি করে ঘুরে বেড়াতি না। বড়লোক বাপের ছেলেরা তোকে দামি গিফট দেয়, তুই খুশি মনে তা গ্রহণ করিস। তুই কি আসলেই বুঝিস ভালোবাসা কি? জিনিয়ার মাথায় যেন বজ্র আঘাত হলো। সে যেন কথাই হারিয়ে ফেলল। রুহান এসব জানলো কিভাবে? কে বলল তাকে? এত গোপন বিষয়, এতদিন যেগুলো সে লুকিয়ে রেখেছিল, তা কিভাবে রুহান জানতে পারে? রুহান হালকা হাসলো, তারপর চোখে এক তীব্র তাচ্ছিল্য নিয়ে বলল। অনেক কিছু লুকোতে চেয়েছিস জিনিয়া, কিন্তু রুহান সিদ্দিকীর চোখ ফাঁকি দেওয়ার সাধ্য তোর নেই। তোকে আমি হয়তো ভালোবাসিনি, কিন্তু বন্ধু হিসেবে যথেষ্ট গুরুত্ব দিয়েছি, তাই এতদিন কিছু বলিনি। ভেবেছিলাম একদিন বুঝবি, নিজেকে ঠিক করবি, কিন্তু তুই তো তোর লিমিট ভুলে গেছিস। আর তোর ভালোবাসা, ওটা তো আমার জন্য না, আমার সম্পত্তির জন্য। জিনিয়া ঢোক গিলে। রুহানের চোখের ভাষা বুঝে গেছে, সব জেনে গেছে সে। হলুদ লাগানো জায়গায় তার ভীষণ জ্বলছে, কিন্তু সে এখন সব ভুলে রুহানকে বোঝাতে ব্যস্ত। সে কাপা গলায় বলে। তোর বলা সব কিছু ঠিক, কিন্তু বিশ্বাস কর রোহান, আমি তোকে সত্যি ভালোবাসি। তোর টাকার জন্য না, তোর পাশেই জীবন কাটাতে চাই। পাটি ফাটিয়ে এসব তো শুধু টাইম পাস। আমি তোকে স্বামী হিসাবে চেয়েছি সব সময়। রুহানের ঠোঁটে হালকা এক তাচ্ছিলের রেখা খেলে যায়, কণ্ঠে কঠোরতা এনে বলে। ভালোবাসার ডেফিনেশন তোকে বুঝিয়ে লাভ নেই, কারণ তুই সেটা কখনোই অনুভব করিসনি। তোর ভালোবাসা মানে নাম, স্ট্যাটাস, প্রভাব। যেটাকে তুই অনুভব করিস ওটা শুধুই আকর্ষণ আর সুবিধাবাদ। জিনিয়া আর সহ্য করতে পারে না, কাদো কাদো গলায় বলে। না রোহান, আমি তোকে সত্যি ভালোবাসি। তুই চাইলে আমি সব ছেড়ে দেব। বলেই সে ঝাঁপিয়ে পড়ে, রোহানকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু রোহান জিনিয়ার স্পর্শ ঠেলে সরিয়ে দেয়। চোখে আগুন, কণ্ঠে হিমশীতল ধ্বনি। ডোন্ট টাচ, আমার কাছ থেকে দূরে থাক জিনিয়া, না হলে আমি ভুলে যাব তুই আমার বন্ধু ছিলি। বলেই রোহান ঘুরে যায়। কিছুটা হেঁটে আবার থেমে যায়, পেছন ঘুরে দাঁতে দাঁত চেপে বলে। আর একটা কথা ভালো করে শোন, রুহির কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। নেক্সট টাইম যদি দেখি বা শুনি রুহির ওপর তোর কোনো ছায়া পড়েছে, তাহলে আমি তোকে ছাড়বো না। বলে সে আবার হাঁটা শুরু করে। পেছন থেকে জিনিয়ার গলা কেঁপে ওঠে, রাগ আর সন্দেহের ঠাসা প্রশ্ন ছুড়ে দেয়। তুই রুহিকে ভালোবাসিস রোহান? রোহান থেমে যায়, পায়ের শব্দ থেমে নিস্তব্ধতা নেমে আসে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে কোনো উত্তর না দিয়ে এসে হাঁটা দেয়। জিনিয়া দাঁড়িয়ে থাকে ফুঁসতে ফুঁসতে, চোখে জল, মনে জ্বালা। তার গলা এখনো জ্বলছে সেই হলুদের কারণে। সে দাঁতে দাঁত চেপে গলায় বিষ মিশিয়ে বিড়বিড় করে ওঠে। তোকে আমি ছাড়বো না রুহি। রোহান যদি আমার না হয় তাহলে তুইও ওকে পাবি না। আমি তোকে ছাড়বো না, কখনো না। এদিকে রুহি এতক্ষণ উপরে দাঁড়িয়ে রোহান আর জিনিয়ার শুরু থেকে সবকিছুই শুনেছে। রোহানকে আসতে দেখে সে তাড়াতাড়ি রুমে চলে গেল, কিন্তু মনটা কেমন যেন অস্থির লাগছে। রোহান তার জন্য জিনিয়াকে শাস্তি দিল, আসার সময় হুমকিও দিল। কেন?
জিনিয়া যে এতটা নিচু মানসিকতার সেটা রুহি জানতো না। অবশ্য ওর সঙ্গে যেমন ব্যবহার করেছে তাতে এটুকুই স্বাভাবিক। রুহি বুঝলো জিনিয়া আবারও কিছু না কিছু করবেই, তাই আরো বেশি সাবধানে থাকতে হবে। সে এবার মিশমির পাশে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু চোখে ঘুম নেই। বারবার রোহানের কথাগুলো মনে পড়ছে। আজকে সব ঘটনা একের পর এক ভেসে উঠছে চোখের সামনে। রোহান তাকে কোলে নিয়েছে, সে রোহানকে জড়িয়ে ধরেছে, তার ঘাড়ে আর পিঠে বরফ লাগিয়েছে। এইসব দৃশ্যই বারবার মনে পড়ে যাচ্ছে। সে হাঁসফাঁস করতে লাগলো। এভাবে করতে করতেই একসময় ঘুমের দেশে তলিয়ে গেল। সকালের আলোটুকু যেন আজ একটু বেশি উজ্জ্বল, যেন সূর্য নিজেই সাক্ষী হতে চাই এই বিয়ের দিনে। হলরুমটা সকাল থেকেই গুঞ্জনার গন্ধে মুখর। মশলার গন্ধে ভরে আছে হলরুমের প্রতিটি কোণা। রান্নার হাঁড়িতে কড়কড় করে ফুটছে খাসির রেজালা পোলাওয়ের সুবাস। জানালার ফাঁক গলে রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বাঙালির বিয়ের দিন মানেই যারা গায়ে হলুদের দিন আসতে পারেনি তারাও আজ এসে যাবেই। এই ভেবে আয়োজনে কোনো কমতি রাখেনি বাড়ির মানুষজন। রুহির আজ একটু দেরি করেই ঘুম ভেঙেছে। রাতটা কেটেছে চুপিসারে স্মৃতির জোয়ারে ভেসে। বারবার এক দৃশ্য, এক অনুভব ফিরে এসেছে তার চোখে মনে। তাই হয়তো সকালটা তাকে এত সহজে জাগাতে পারেনি। যখন উঠে দাঁড়ায় ঘড়িতে তখন 10টা বাজে। এই ফাঁকে মিথিলাকে নিয়ে যাওয়া হয় সাজানো রুমে। আজ তার দিন, সে যেন একটু বেশি উজ্জ্বল হবে আজ। পার্লার থেকে আসা মেকআপ আর্টিস্ট তখন ব্যস্ত হয়ে উঠেছে তার সাজসজ্জা নিয়ে। মিথিলা আজ একরকম জেদ করেই বসেছে। রুহি, মিশমি আর ইশফাকে পার্লার আর্টিস্টদের কাছে সাজতে হবেই। মেয়ে তিনটেও আপত্তি করেনি আজ। ড্রেস পরে তারা সাজানো রুমে চলে যায়, যেখানে ইতিমধ্যেই হাজির রাখা রিমা, অনন্যা সহ আর অনেক কাজিনরা। সাজঘরটা যেন কেবল সাজের নয়, স্মৃতি আর হাসির মিলন মেলা হয়ে ওঠে। ওদিকে আরেক কোণে সাজসজ্জার আলাদা প্রস্তুতি চলছে বরপক্ষের রুমে। রায়ানের ঘরটা যেন এক একটা কাজিন আর বন্ধুর পদচারণায় রীতিমতো ছোট হয়েও এসেছে। কারো হাতে শেরওয়ানি, কারো হাতে পারফিউম, কেউ চুলটুক করে দিচ্ছে। সবাই ব্যস্ত থাকে বর সাজাতে। জনি হঠাৎ হালকা গলা খাকারি দিয়ে মুখে কৃত্রিম গুরুত্ব এনে বলে উঠল, এই রায়ান, তুই পার্লার থেকে একটু মেকআপ কর, ঠিক এডলফ খানের মতো। না হলে মিথিলা তোকে দেখে বাসর করতে চাইবে না রে। সবাই খিলখিল করে হেসে ওঠে। রায়ান ভেঙচি কেটে উত্তর দিল, আমার বউ, আমি দেখে নেব, তোকে ভাবতে হবে না, তুই বরং নিজের বিয়ে নিয়েই ভাব। জনি একটু মুখ ভার করে গলায় হালকা অভিমান ঠেলে বলল, বিয়ে তো করতে চাই, কিন্তু বাপ আমার এত তাড়াতাড়ি বিয়ে দিবে না। রুহান তখন মোবাইল স্ক্রল করতে করতে নিঃসঙ্গ ভঙ্গিতে বলে ফেলে, তোকে বিয়ে দিতে যাব কোন দুঃখে, তোকে তো বিয়ে করবই। ঘর জামাই হবি না কি যে তোকে বিয়ে দিবে? রুহানের কথায় সবাই আবার হেসে ফেলে। হাসির মাঝে ঈশান জনির মাথায় মৃদু চাপড় দিয়ে বলে ওঠে, কিরে, তাহলে মনে মনে এই ভেবে রেখেছিস? তবে তোর বিয়েতে একটু ভালো করে সাজিস, যেন তোর বউকে দেখে না পালায়। জনি তখন নিজের পরিচিত ঢঙ্গে ভঙ্গি করে বলে, আমার বিয়েতে এমনভাবে সাজবো যেন দেখে মনে হয় টিকটকের ফিল্টার রিয়েলে লাইফে ঢুকে পড়ছে। রুহান আবার বলে ওঠে, খুব তারপর তোর বউকে নিয়ে টিকটকে কাপল ভিডিও বানাইস। হাসির রোল পড়ে যায় ঘরে। সাব্বির হাসতে হাসতে বলে, শুনজনি, এরপর একটা আইফোন নিবি এবং পাবলিকের উদ্দেশ্যে বলবি, গাইস, আজকে আমার বউয়ের হাগা কষা হয়েছে, আপনারা একটু দোয়া করেন যেন আমার বউটা ভালোভাবে হাঁকতে পারে। সাব্বিরের কথা শুনে সবাই এবার বেশ জোরেই হেসে ফেলে। জনি গিয়ে সাব্বিরের মাথার চুল টেনে ধরে। দুজনে কিছুক্ষণ হাতাহাতি করে, তারপর আবার ঠিক হয়ে যায়। এই ছোট ছোট কথাগুলো যেন বন্ধুত্বের গভীর বন্ধনে হাস্যরসের রং ছড়িয়ে দেয়। এই আনন্দ আর খুনছুটির মধ্যেই রায়ান পুরোপুরি প্রস্তুত হয়ে নেয়, কারণ এখন তাদের বাইরে যেতে হবে। শুনেছে মেয়ে পক্ষ মানে রুহিরা গেট ধরা নিয়ে সিরিয়াস প্রস্তুতিতে আছে। রুহি আজ পরেছে রুহানের দেওয়া গ্রিন কালারের ড্রেসটা। সেদিন রেস্টুরেন্টে সবাই যখন ডিনারে ব্যস্ত, তখনই অনন্যার দেওয়া শাড়িটা প্যাকেটের ভেতর চুপি চুপি সেই ড্রেসটা লুকিয়ে দিয়েছিল রুহান। রুহির ড্রেসটা পরে সে হালকা মেকআপ নেয় মেকআপ আর্টিস্টদের কাছ থেকে। চুলগুলো মাঝখান দিয়ে সিঁথি করে ছেড়ে দেওয়া হয়েছে পিঠে। সাধারণ অথচ নরম একটা সৌন্দর্য ছড়িয়ে পড়ে তাতে। কানে সাদা পাথরের মাঝারি আকৃতির দুল, আর কপালে
সেই সুরের সাথেই মিলে দেওয়া একটা টিকলি। এক পাশে অন্যটা ঠিকঠাক করে আয়নার সামনে দাঁড়ায় সে। নিজের প্রতিচ্ছবিতে আজ একটু বেশিই নিজেকে অপরিচিত লাগে, অতিরিক্ত সেজেছে তাই। আর তখনই অনন্যা এগিয়ে এসে তার থুতনিতে আলতো করে হাত রাখে, চোখে প্রশংসার ঝিলিক দিয়ে বলে, তোমাকে আজ খুব ভালো লাগছে দেখতে। এই ড্রেসটাতে তোমাকে কি যে সুন্দর লাগছে। রোহিত ঠোঁটে হালকা এক হাসি খেলে যায়। সে কৃতজ্ঞ গলায় বলে ওঠে, আপনাকে ধন্যবাদ। আমি ভেবেছিলাম আপনি শুধু একটা শাড়িই দিয়েছেন। এই ড্রেসটা পুরোপুরি সারপ্রাইজ ছিল আমার জন্য। অনন্যা রোহির কথা শুনে কিছুটা বিভ্রান্ত হয়। তার কপালের ভাঁজ একটু গাঢ় হয়ে ওঠে। ভ্রুকুচকে প্রশ্ন করে, হ্যাঁ, আমি তো শুধু শাড়ি দিয়েছিলাম রুহি, কিন্তু তুমি কোন সারপ্রাইজের কথা বলছো? রুহির মুখ থেকে ঠিক সেই মুহূর্তে হাসিটা মুছে যায়। কথার ছায়ায় যেন এক ঝলক ধোঁয়া নেমে আসে তার চোখে মুখে। সে অবাক দৃষ্টিতে অনন্যার দিকে তাকায় আর নরম গলায় বলে, এই ড্রেসটা তো আপনিই দিয়েছেন। আপনার দেয়া শাড়ির প্যাকেটের ভেতরেই ছিল এটা। অনন্যা এবার ধীরে মাথা নাড়ে, তার কণ্ঠে নিঃসংশয়তা। না রুহি, আমি সত্যি শুধু শাড়ি দিয়েছিলাম, ড্রেসটা আমি দিইনি। রুহির বুকের ভেতরটা যেন একটু ধক করে ওঠে। আচমকা তার মনে এক ধরনের অস্বস্তি জমে বসে। তাহলে এই ড্রেসটা কে দিল? কে এমন নিঃশব্দে নিঃশর্তে গোপনে একটা উপহার পাঠালো? সে এক মুহূর্ত চুপ থেকে খুব আস্তে বলে ওঠে, তাহলে এটা কোথা থেকে এলো? আমি তো ভেবেছিলাম আপনি দিয়েছেন। রুহি আর অনন্যার কথোপকথন দূর থেকে মিশমি আর ইফা শুনছে। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে কিছুটা বিস্ময় আর কৌতূহল চোখ বোলায়। রুহির গলায় তখনও অস্থিরতা, সে যেন এক অজানা জালে জড়িয়ে গেছে। কিছুটা ধীর পায়ে রুহি এবার মিথিলার দিকে এগিয়ে যায়, তার কণ্ঠে একটা দ্বিধা। তুই একটু রায়ন ভাইয়ের থেকে জিজ্ঞেস কর এই ড্রেসটা ওনার দেয়া কিনা। মিথিলা তখন রায়ানের সঙ্গে ফোনে কথা বলছিল। সে রুহির কথাই থেমে যায়, একটু তাজ্জব হয়ে রায়ানকে জিজ্ঞেস করে। রায়ানও জানে সে শুধু একটাই ড্রেস দিয়েছে। রুহির বুকটা কেমন যেন ধক করে ওঠে, হাত পা হিম হয়ে আসে। মনে হয় মাটির নিচে লুকিয়ে যেতে পারলে ভালো হতো। সে কার দেওয়া পোশাক পরে আছে জানেই না, কে তাকে এই গোপন উপহার দিয়েছে। আর তাছাড়া না জেনে সেই অচেনা অনুরাগে সাড়া দেওয়া তাকে এখন নিজের চোখে অপ্রস্তুতার ছোট মনে হয়। রুহি হঠাৎ অন্যমনস্ক ভঙ্গিতে বলে ওঠে, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। তার কণ্ঠে এক ধরনের কাঁপুনি, যেন কিছু অদৃশ্য গ্লানির ভারে বুকটা ভারী হয়ে উঠেছে। কথাটা শেষ করেই সে পেছনে ফিরতে চায়, কিন্তু অনন্যা তাকে নরম হাতে ধরে থামিয়ে দেয়। আস্তে করে বলে, রুহি, এটা চেঞ্জ করতে যাবে কেন? আর তোমাকে তো সত্যি খুব সুন্দর লাগছে। রুহি মাথা নাড়িয়ে চোখ নামিয়ে ফেলে, তার গলায় অনিচ্ছার কাঁপুনি। কিছুতেই না আপু, আমি তো জানিই না এটা কে দিয়েছে। কার না কার দেয়া জামা পরে আমি কিভাবে ঘুরবো? আমার অস্বস্তি লাগছে খুব। সবার মাঝে এক মুহূর্তে নীরবতা। তারপর মিথিলা এগিয়ে এসে কোমল অথচ দৃঢ় কণ্ঠে বলে, দেখ, যেই দিয়েছে সে হয়তো তোর সামনে সাহস করে বলতে পারেনি, কিন্তু ভালোবেসেই দিয়েছে। তুই যদি না নিতে চাস সেজন্যই লুকিয়ে দিয়েছে। তুই যদি এখন ড্রেসটা খুলিস সাজটাও তো নষ্ট হয়ে যাবে। ইফাও তখন পাশে এসে দাঁড়ায়, মিথিলার কথা সুরে সুর মেলায়। এখন খুলিস না প্লিজ, ড্রেসটা তোকে মানিয়েছে। কিন্তু রুহির ভেতরের অস্বস্তি থামে না, তার চোখে একরাশ দ্বিধা, কিছু অপূর্ণ প্রশ্ন। তবে সবার কণ্ঠের আশ্বাস আর ভালোবাসা তা ধীরে ধীরে তাকে গলে দেয়। ঠিক আছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে অবশেষে বলে, কিন্তু তাও মনের মধ্যে দ্বিধা জন্মায়। সবাই এবার প্রস্তুত হয়ে নিচে নামে। রায়ান আগেই বেরিয়ে গেছে। রায়ানের জন্য সাদা আর হলুদ ফুলে সাজানো হয়েছে একটা গাড়ি। সে গাড়ি করেই সে এবং তার বন্ধুরা পাশের একটা জায়গায় গিয়ে ফটোশুট করে আসে। হল রুমের মূল দরজার সামনে এবার রুহি, ইফা, মিশমি ও মিথিলার কয়েকজন কাজিন একে একে দাঁড়িয়ে যায়। ফিতায় বাঁধা দরজার সামনে, তাদের হাতে মিষ্টি ও শরবতের ট্রে, মুখে চাপা উত্তেজনা আর হাসি। অন্যদিকে অনন্যা, রিমা ও রাখা বরপক্ষের প্রতিনিধি হয়ে আগে থেকেই প্রস্তুত। এক সময় গাড়ি থেকে একে একে নেমে আসে রায়ান ও তার বন্ধুরা। হাসি ঠাট্টার ভিড়ের মধ্যে একেবারে শেষে নামে রুহান। আর তখনই রুহির চোখ পড়ে রুহানের উপর। রুহানের পরনে আজ কালো শার্টের উপর কালো কোট, যেন তার স্বভাবের প্রতিচ্ছবি গম্ভীর অথচ চেনা রোগী সেই অভিজাততা। রুহি রুহানের থেকে চোখ সরিয়ে নেয়। এদিকে বাকিরা রায়ানদের সাথে ফিতা কাটার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করছে। তারা এখন ব্যস্ত।
রুহান সবার মধ্যে এসেই থমকে যায়। চোখ পড়ে ঠিক রুহির উপর। সবুজ গাউনে যেন নিজেকেই ছাপিয়ে গিয়েছে সে। রুহি তার দেওয়া গাউনটা পরবে রুহান ভাবতেই পারেনি। হয়তো রুহি না জেনেই পড়েছে। তারপর রুহানের একটা ভালো লাগা কাজ করছে। খোলা চুল মাঝখানে দিয়ে সিতি করে রাখা, হালকা মেকআপ আর সাদা পাথরের দুলে রুহি যেন এক পরিপূর্ণতা। এতটুকু সাজিয়েই যেন তার মধ্যে নেমে এসেছে অনন্যা কোনো মাধুর্য। রুহান তাকিয়ে থাকে কিছুটা বিস্মিত ভঙ্গিতে। আর রুহির চোখ আবার রুহানের দিকে পড়তেই তার বুক ধক করে ওঠে। আজ প্রথমবার রুহানের সেই চিরচেনা তাকানোটা তাকে বিরক্ত করেনি, বরং তার গাল ছুঁয়ে যায় লাজুক একটা লালচে আভা। সে চোখ নামিয়ে নেয়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অজান্তেই সে অনুভব করে আজ রুহানের সেই চেনা দৃষ্টি যেন একরকম ভালো লেগে যাচ্ছে। এদিকে দরজার সামনে রীতিমতো লড়াই শুরু হয়ে গেছে। মিষ্টি শরবত হাসি আর ফিতা নিচ দিয়ে বরপক্ষকে ঢুকতে দিচ্ছে না মেয়েরা। জনি হঠাৎই চিৎকার করে উঠে বলে, আমাদেরকে কি বোকা চন্দ্রবিন্দু পেয়েছো নাকি? 5,000 টাকা দিচ্ছি, এতেই মেনে নাও। না মানলে আমার বর পক্ষসহ ফিরে যাচ্ছি। তার কণ্ঠে এমন আত্মবিশ্বাস যেন সত্যি এই মুহূর্তেই ফিরে পাবে সবাই। সাব্বির জনির মাথায় একটা গাঁটটি মেরে কানে কানে বলে, গাধা কোথাকার, যাবি কোথায়? রোহানদের বাড়ির সবাই এখানেই আছে। জনি একটু মাথা চুলকায়। আসলেই তো যাবে কোথায়? তাছাড়া মিথিলাকে ছাড়া তো রায়ান এক পাও নড়বে না। কিন্তু তাও সে রুহিদের দাবি কিছুতেই মানবে না। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা ঈশানও জনির কথায় গলা জড়িয়ে সাই দেয়। হ্যাঁ, এমনিতেই ওদের তো ভার্চুয়ালি বিয়ে হয়ে গেছেই, এখন বিয়ে না হলেও সমস্যা নেই, 5,000ই শেষ কথা। এসব দেখে রুহির মুখ কালো হয়ে আসে। তার ধৈর্যের বাঁধ ভাঙতে না ভাঙতেই সে এগিয়ে এসে গলা তুলে বলে, সামান্য 50,000 টাকাও দিতে পারছে না। ছে! একটু থেমে আবার বলে, আর আপনারই আবার ভার্সিটিতে গিয়ে গলাবাজি করেন। আমি ওই সিদ্দিক। কথা বলতে গিয়েও সে হঠাৎ থেমে যায়। নিজেই নিজের হাত দিয়ে মুখ চেপে ধরে। রোহানকে খোঁচা মেরে ফেলেছে। এই লোকটার সাথে আর লাগতে চায় না সে। কিন্তু কিভাবে যেন কথাগুলো ঠিক সময়ে বেরিয়ে আসে তার মুখ দিয়ে। ও পাশে রোহান চুপচাপ দাঁড়িয়ে রুহির দিকে তাকিয়ে আছে। চোখ খানিকটা ছোট, মুখে গম্ভীর ভাব, কিন্তু ভেতরে সে যেন নিজেই অবাক। রুহির এই রাগটাও কেন জানি মিষ্টি লাগছে। সে অবশ্য কিছু না বলে চুপ করে থাকে, কারণ তার অভিব্যক্তি যদি এখন কেউ দেখে ফেলে তাহলে তো বিপদ। এদিকে জনি আর চুপ করে থাকতে পারে না। রুহিকে খোঁচা মেরে বলে, তুমি এখানে ভার্সিটির প্রসঙ্গ টানছো কেন? কাজের কথায় আসো তেজপাতা। তেজপাতা শব্দটা শুনেই আশেপাশে থাকা রায়ান আর মিথিলার কাজিনরা হেসে গড়াগড়ি খায়। রুহি কপাল কুঁচকে ফেলে, রেগে বলে, আপনি এখানেও আমাকে এসব উদ্ভট নামে ডাকছেন? অদ্ভুত মানুষ তো আপনি। জনি তো এমন কথা শুনে আরো চাঙ্গা হয়ে যায়। হাত নেড়ে বলে, এই যে দেখো কীরকম ঝাঁজ দেখাচ্ছে। তোমার ঝাঁঝানো তো এখানে টিকে থাকা দায় হয়ে যাচ্ছে। তাই বলছি 50 না 5,000এই কাছিটা দাও। আবারও সবাই হেসে ফেলে। হাসি রোল পড়ে যায় পুরো দরজার দুই পাশে। কিন্তু রুহি এই মুহূর্তে থামার পাত্রী নয়। রাগে চোখ টকটকে লাল। কোমরে হাত রেখে ধীর গলায় বলে, 50,000 না দিলে কাঁচি কিছুতেই দেব না। আর আপনি আমার সাজের কথা বলছেন? এই সাজ যে আসলে কতটা গভীর সেটা একটু পরেই বুঝবেন। জনিদের দল হেসে কড়াগড়ি খাচ্ছে, কিন্তু তাতে রুহিদের গেট ধরার দৃঢ়তা একটুও টলছে না। এক পাশে দাঁড়িয়ে থাকা মিশমি, ইফা সবাই কোমরে আঁচল গুজে যুদ্ধের জন্য প্রস্তুত। মাঝখানে পড়ে রায়ান কপাল চাপড়ে ধরে, মনে মনে ভাবে, আরে কত স্বপ্ন ছিল আজ মিথিলাকে বউ সাজে দেখব, কিন্তু এখন তো যেন গেট না বরং যুদ্ধ চলছে। সে উদ্ভ্রান্তের মতো একবার রুহিদের দিকে তাকায়, একবার জনিদের দিকে, কিন্তু কাউকে সামলানোই সম্ভব হচ্ছে না। গেটের দুই পাশে মুখোমুখি দুই পক্ষ, কেউ ছাড় দেবে না। এই তো বাঙালি বিয়ের আসল রং। জনি রুহিদের কথার যুদ্ধ চলছে তো চলছে। ঠিক তখনই রুহি একটু নড়ে এসে মিশমির কানে কানে কিছু একটা ফিসফিস করে বলে। মিশমি চোখ বড় বড় করে কাপা গলায় বলে, আমি। রুহি কড়া চোখে তাকিয়ে বলে, হ্যাঁ তুমি। এখনই যা। আর যেমন বলছি তেমনই হবে। একটু এদিক সেদিক যেন না হয়। মিশমি একটু ভয়ে ভয়ে এগিয়ে যায়। এই মিশন ব্যর্থ করা যাবে না, না হলে রুহি তাকে ছাড়বে না। এদিকে গেটের দিকে উত্তেজনা আরো বাড়ে। রায়ান এবার হাঁপিয়ে উঠে বলে, তোরা টাকাটা দিয়ে দে না রে ভাই,
আমি আমার বউকে এক ঝলক দেখব। সে যেন আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছে না। জনি চোখ গল করে বলে, বাহ, বউকে দেখার জন্য কি উতাল রে ভাই, এই না হলো প্রেম। রায়ান দাঁতে দাঁত চেপে বলে, তুই বিয়ে করলে বুঝি তখনও তোর এমনই অবস্থা হবে। যা দিয়ে দে এখনই। জনি এবার দোলাচলে পড়ে যায়। রায়ানকে সে অনেকক্ষণ ধরে ঠেকিয়ে রেখেছে যাতে পুরো 50,000 না দিতে হয়, কিন্তু এখন তো সে নিজেই মরিয়া হয়ে উঠেছে। শেষমেশ জনির গলায় বিরক্তির স্বর। আচ্ছা আচ্ছা, হার মানলাম। রুহির দল বিজয়ীর হাসি হাসে। মেয়েরা একজোট হয়ে এগিয়ে আসে। কেউ হাত বাড়িয়ে, কেউ মোবাইলে ভিডিও নিতে নিতে বলে। রায়ান মুখ গোমরা করে জনির দিকে তাকায়। চুপচাপ দে, বেশি চালাকি করবি না। অবশেষে 50,000 টাকা গুনে গুনে রুহির হাতে তুলে দেয় জনি। তারপর রায়ানের হাতে কাঁচি তুলে দেয়। রায়ান ফিতা কাটে। এরপর সবাই রায়ানকে মিষ্টি শরবত খাওয়ায়। বরপক্ষদের মধ্যে যারা খেতে চেয়েছে তাদের সবাইকেই দিয়েছে। এদিকে মিশমে অবশেষে কাঙ্ক্ষিত জিনিসটি নিয়ে ফিরে আসে। তার হাতে একটি ট্রে, তাতে একটি গ্লাস, ভেতরে শরবত। রুহি এবার চোখ গরম করে জনির দিকে তাকায়। তার গলায় একেবারে কোমল সুর। তা জানি ভাইয়া, আপনি তো এতক্ষণ আমাদের সাথে গলাবাজি করতে করতে নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছেন। দেখুন, মিশমি আপনার জন্য শরবত এনেছে। বলেই রুহি মিশমির বাহু ধরে তাকে সামনের দিকে টেনে আনে। মিশমির মুখটা তখন প্রায় ফ্যাকাশে। সে যেন ভেতর থেকে চিৎকার করে বলতে চায়, এই রুহি তাকে দিয়েই কেন এসব করাতে গেল, কিন্তু কিছু বলার সাহস হয় না তার। জনি কিরকম রিয়েক্ট করবে সেটা ভেবে সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। এদিকে মিশমি শরবত এনেছে শুনে জনের মুখ এক মুহূর্তেই উজ্জ্বল হয়ে ওঠে। রুহির হঠাৎ বদলে যাওয়া ব্যবহার বুঝে উঠতে না পেরে সে কিছুক্ষণ রুহির মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু পরক্ষণেই সে আবার মিশমির দিকে মনোযোগ দেয়। জনি গদগদ গলায় বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাবো, তবে একটা শর্ত আছে, আমাকে মিশমি খাইয়ে দিতে হবে। চারপাশে স্তব্ধ হয়ে যায়। সবাই চোখ তুলে জনির দিকে তাকায়, যেন কেউ বিশ্বাসই করতে পারছে না জনি একই বলে ফেলল। জনিও অবাক। নিজের মুখে উচ্চারিত শব্দগুলো সে নিজেই যেন বিশ্বাস করতে পারছে না। মাথা চুলকায়। এমন কিছু বলার কি দরকার ছিল? মিশমি হতবাক। তার চোখে এখন আতঙ্ক আর বিস্ময়ের ছায়া। সে কিছুই বুঝে উঠতে পারছে না। এই লোকটা তাকে শরবত খাইয়ে দিতে বলছে, কিন্তু রুহি ঠিক তখনই চটপট রিয়াক্ট করে, যেন সব তার প্ল্যান মাফিকই এগোচ্ছে। সে তাড়াহুড়ো করে বলে, হ্যাঁ, খাইয়ে দেবে তো। এই মিশমি, খাইয়ে দে। মিশমি অবাক চোখে রুহির দিকে তাকায়। তার মনটা চিৎকার করে উঠলেও মুখে কিছু বলতে পারছে না। ঢোক গিলে ট্রেটা শক্ত করে ধরে। জনির চোখে মুখে আবারও আনন্দের ঝিলিক। যাক, তার কাছে রুহি তাকে সাহায্য করছে। এদিকে রাখার বুকের ভিতরে এক অজানা কষ্ট তীব্র হয়ে উঠছে। চারপাশের হাসি মজার মাঝেও তার চোখে পানি চিকচিক করে। কারণ নজরে পড়ার আগেই সে চুপচাপ সরে যেতে চায়। হঠাৎই ঈশান একটু পিছিয়ে এসে তার হাত ধরে ফেলে। রাখা থমকে দাঁড়ায়। চোখে পানি নিয়ে হঠাৎ ঈশানের দিকে তাকায়। কালকের কথা মনে পড়ে যায়। কালকে সে একদম ভেঙে পড়েছিল। কষ্ট, চাপ, অসহায়তা সব মিলিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ঈশানকে জড়িয়ে ধরেছিল। কিন্তু তারপরই যেন হুঁশ ফিরেছিল। সবার সামনে ঈশানের এতটা কাছে আসায় নিজেই লজ্জায় পড়ে গিয়েছিল সে। কোনো কথা না বলে ঈশানকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গিয়েছিল ওখান থেকে। আজও যেন ঠিক তেমন এক মুহূর্ত। ঈশান চোখে চোখ রেখে নিঃশব্দ ইশারায় রাকাকে শান্ত থাকতে বলে। একটা নির্ভরতার ছোঁয়া থাকে সে দৃষ্টিতে। রাখা চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নেয়, নিজেকে সামলায়। আবার চোখ খুলে এবার আগের চেয়ে দৃঢ়। সে আর হাঁটে না, দাঁড়িয়ে থাকে। চোখের ভেতরে জমে থাকা জলটুকু সে গিলে নেয়। ঈশান তখন ধীরে ধীরে তার হাত ছেড়ে দেয়, কিছু না বলেই। রুহি এবার মিশমিকে খোঁচায় জনিকে শরবত খাওয়ানোর জন্য। মিশমি অবাক ও অসহায় চোখে তার দিকে তাকায়, কিন্তু রুহি চোখ গরম করে তাকাতেই আর উপায় থাকে না। সে চুপচাপ ট্রেতে রাখা গ্লাসটা তুলে নেয়। হাতটা যেন কাঁপছে। নিঃশব্দ একটা অস্বস্তি ছড়িয়ে পড়ে তার মুখে। আস্তে আস্তে সে জনির দিকে এগিয়ে যায়। চারপাশে সবার চোখ তখন তাদের দিকেই, যেন মুহূর্তটা কোনো সিনেমার রোমান্টিক দৃশ্য। জনির মুখে তখন অদ্ভুত এক উচ্ছ্বাস। সে আগ্রহ ভরে তাকিয়ে আছে মিশমির দিকে, যেন দুনিয়ার সেরা উপহারটা এখন তার সামনে আসছে। মিশমি কাঁপা কাঁপা হাতে গ্লাসটা সামনে বাড়ায়। মাথা নিচু, চোখ বন্ধ। লজ্জায় তার মুখে লালচে আভা স্পষ্ট।
সাথে ভয়টাও তীব্রভাবে কাজ করছে তার ভেতরে। এই শরবত মুখে নেওয়ার পর জনি কিভাবে রিয়্যাক্ট করবে? জনি আগ্রহ নিয়ে হাত বাড়িয়ে মিশমির কাপা হাতের কবজিটা আলতো করে ধরে। হঠাৎ এই স্পর্শে মিশমি চমকে চোখ মেলে তাকায়। জনির চোখে তখন প্রশংসা আর শিশুসুলভ উচ্ছ্বাস। সে আর দেরি করে না, গ্লাসটা নিয়ে এক টানে 2 ঢোক গিলে ফেলে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মুখ বিকৃত হয়ে ওঠে। হঠাৎ ঝাঁঝের তীব্রতায় বাকি শরবতটা মুখ থেকেই ছিটকে পড়ে। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে জনির দিকে। মিশমি এক অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে, আশঙ্কায় চোখ বড় বড় করে। ভেতরে ভেতরে তার ভয়, জাহাজটা নিশ্চয়ই জ্বালিয়ে দিয়েছে লোকটার জীব। আসলে রুহির পরিকল্পনা ছিল একেবারেই অন্যরকম। সে মিশমিকে কানে কানে বলেছিল রান্নাঘরে চুলায় পানি বসিয়ে তাতে বেশি করে তেজপাতা ফেলে কিছুক্ষণ সিদ্ধ করতে। এরপর এতে একটু হলুদের গুঁড়ো মিশিয়ে একটা রঙিন নির্দোষ দেখানো শরবত বানাতে। বরফ দিয়ে ঠান্ডা করে সেই মিশ্রণই যেন ট্রেতে এনে দেওয়া হয়। রুহি এবার মুখ টিপে হাসে, চোখে টিপিক্যাল দুষ্টুমি। সে হেসে কটাক্ষ ভরা কণ্ঠে বলে, কেমন লাগছে তেজপাতার সাজ? এটাই হচ্ছে আসল সাজ, বুঝলেন? জনের মুখে তখন এক অদ্ভুত ব্যথা আর অপমানের চাপ। সে দাঁতে দাঁত চেপে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে তেজপাতার শরবত খাওয়াও? রুহি এবার একটা মুখ ভেঙচিয়ে ফিরে থাকায় যেন কিছুই হয়নি। এটাই ছিল তার ছাঁচ মারা প্রতিশোধ। বাঘেরা হেসে কড়াগড়ি খায় জনের অবস্থা দেখে। কেউ চাপা হাসে, কেউ তো খোলামেলাই হেসে ফেলে। কিন্তু এদিকে মিশমির মুখ শুকিয়ে যায়। তার নিজেরই খারাপ লাগতে থাকে। সে ভেতরে ভেতরে অপরাধ বোধে ভুগতে থাকে। আসলে তো সে কারো ক্ষতি করতে চায়নি। তড়িঘড়ি করে সে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসে এবং জনের দিকে বাড়িয়ে দিয়ে কাপা গলায় বলে, পানিটা খেয়ে নিন। জনির আগে ফুঁসছে। সে মিশমির দিকে তীব্র দৃষ্টিতে তাকায়, গলায় রুর সুর। তুমি তো শরবতটা এনেছো, অসভ্য মেয়ে। মিশমি কেঁপে ওঠে, চোখে কাতর দৃষ্টি নিয়ে ধীরে বলে, আসলে রুহি বলেছে তো তাই। জনি বিরক্ত হয়ে পানির গ্লাসটা তার হাত থেকে নিয়ে নেয়। মুখ শক্ত করে বলে, তাই তুমি আমাকে তেজপাতার শরবত খাওয়ালে? যাও, এখান থেকে সরে যাও। সে মোটেও মিশমির উপর রাগ করে নেই, অভিমানে এসব বলছে, যা তার আচরণে বোঝা যায়। তারপর রুহির দিকে ফিরে চোখ সরু করে বলে, তোমাকে তো আমি দেখে নিব, মিস তেজপাতা। রুহি ভ্রু তুলে মুখে বিরক্তি ফুটিয়ে বলে, আমি কবে আবার আপনার চোখে পড়িনি বলুন? জনের মুখ লাল হয়ে যায়। বাকিরা আবারও হেসে ওঠে। হঠাৎ রায়ান নাটকীয় গলায় বলে, সবাই আবারও হেসে ফেলে। রায়ানকে নিয়ে সবাই ভেতরে চলে যায়। স্টেজে ওকে বসিয়ে দেওয়া হয়। প্রস্তুতি শুরু হয় বিয়ের আসরে। এদিকে রুহির মা আর ছোট বোন জুহিও বিয়েতে এসে পৌঁছায়। রুহি তাদের সাথে কিছুক্ষণ কথা বলে। এদিকে ভেতরে ঢুকেই জুহি চারদিকে তাকায়। তার চেনা সে এক মুখকে খুঁজছে। একটু পরেই রোহানকে চোখে পড়ে যায়। সেই দৌড়ে গিয়ে রোহানের সামনে দাঁড়ায় আর 2 হাত কোমরে রেখে বলে, কেমন আছো গোমরামুখ? রোহান জুহিকে দেখে একটা স্বভাব সুলভ মুচকি হাসি দেয়। ভালো, কিন্তু তুমি আশায় আরো বেশি ভালো হয়ে গেলাম। জুহি মিষ্টি একটা হাসি দেয়। দুজনে একটু দূরে দাঁড়িয়ে গল্পে মেতে ওঠে। জুহি এটা ওটা বলছে আর রোহান মন দিয়ে সব শুনছে। মাঝে মাঝে সেও তাল মেলাচ্ছে। এরই মাঝে মিথিলাকে নিচে আনা হয়। আয়োজনের গতি বাড়ে আর ধুমধাম করে রায়ান ও মিথিলা দ্বিতীয়বারের মতো বিয়ে সম্পন্ন হয়। এদিকে রুহি একটু অস্থির হয়ে পড়ে। তার এক কান থেকে দুলটা পড়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরেও নিচে খুঁজে পায় না। এরপর সে উপরের দিকের করিডোর ধরে খুঁজতে শুরু করে। হঠাৎ পেছন থেকে কারো পায়ের শব্দ কানে আসে। রুহি থেমে গিয়ে ঘুরে তাকায়। সামনে এসে দাঁড়ায় অনন্যার বন্ধু মেহের। তার মুখে এক চেনা অচেনা মুচকি হাসি। সে পকেট থেকে কিছু বের করে রুহির দিকে বাড়িয়ে দিয়ে নরম গলায় বলে, আপনি সম্ভবত এটা খুঁজছেন, তাই না? রুহি অবাক হয়ে এগিয়ে আসে। তার চোখে বিস্ময় নিজের হারিয়ে যাওয়া দুলটা মেহেরের হাতে। এটা আপনার কাছে গেল কিভাবে? বিস্মিত কণ্ঠে প্রশ্ন করে রুহি। আমি তো অনেক জায়গায় খুঁজতাম। মেহের স্বাভাবিক ভঙ্গিতে হেসে বলে, নিচে দরজার কাছ থেকে উঠিয়েছিলাম, কার জানি না ভেবে রেখে দিই। পরে আপনাকে এমনভাবে কিছু খুঁজতে দেখে কানের দিকে নজর গেল, বুঝলাম সম্ভবত আপনারই হবে। সে এবার দুলটা রুহির দিকে এগিয়ে দেয়। রুহি কৃতজ্ঞ কণ্ঠে বলে, ধন্যবাদ আপনাকে। সে দুলটা হাতে নিয়ে কানে পড়ার চেষ্টা করে, কিন্তু আয়না ছাড়া এক হাতে কিছুতেই ঠিকভাবে পড়তে পারছে না।
বারবার ব্যর্থ হয়ে একটু বিরক্ত হয়। মেহের একটু ইতস্তত ভঙ্গিতে বলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে পড়িয়ে দিই। রুহি অপ্রস্তুত হয়ে যায়। ঠোঁটে এক বিনীত হাসি টেনে ধীরে বলে, না না না, আপনি কষ্ট করবেন না, আমি রুমে গিয়ে আয়নায় দেখে পরে নিব। কিন্তু মেহের সেই চিরাচরিত স্থির ভঙ্গিতে মুচকি হেসে বলে, আমি আমার ছোট বোনকে প্রায় সাজাতে সাহায্য করি, আমাকে দিন, আমি নিখুঁতভাবে পড়িয়ে দিচ্ছি। বলে সে ধীরে ধীরে হাত বাড়ায় রুহির দিকে। রুহি কি বলবে বুঝে উঠতে পারে না। মেহেরকে দেখে তার খারাপ বলেও মনে হয় না। চেহারা এক ধরনের ভদ্রতা আছে, আচরণেও সৌজন্য। তার ইচ্ছা না থাকলেও দ্বিধা ভরে দুলটা মেহেরের হাতে তুলে দেয়। মেহের ধীরে ধীরে দুলটা রুহির কানে পরিয়ে দেয়। রুহি নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই করিডোরের বাঁ দিক থেকে উঠে আসে রুহান। সে মেহেরকে খুঁজতেই এসেছিল। অনন্যা বলেছে তাকে নিচে ডেকে আনতে, কিন্তু উপরে এসে যে দৃশ্যটা চোখে পড়ে তা রুহানের বুকের ভেতর ঝাঁকুনি দিয়ে উঠায়। দুল পরানোর মুহূর্তে মেহের রুহির খুব কাছাকাছি ছিল। রুহির চুল আচমকা গিয়ে আটকে গেছে মেহেরের শার্টের বোতামে। রুহি নরম স্বরে আস্তে করে আমার চুল বলে ওঠে। মেহের তখন ধীরে ধীরে চুল ছাড়ানোর চেষ্টা করে, আর তার অবস্থান বদলাতে গিয়ে রুহিকে কিছুটা আড়াল করে ফেলে। রুহানের দৃষ্টিকোণ থেকে দৃশ্যটা অন্যরকমই দেখায়। তার চোখ লাল হয়ে ওঠে, মুখে শিরা ফুলে যায়, হাতের মুঠো শক্ত করে ফেলে, বুকের ভেতরটা গর্জে ওঠে। এটা কি দেখছে সে? রুহিকে হঠাৎ খুব অচেনা লাগে তার কাছে। একজন অপরিচিত ছেলের এতটা কাছে এভাবে? রুহানের মনে হচ্ছে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ভেতরটা কেমন করে উঠে, ঘৃণা আর ঈর্ষা মিশে যেন বুকের ভেতর বিষ ছড়িয়ে পড়ে। তখনই ঠান্ডা অথচ আগুন ঝরা কণ্ঠে বলে ওঠে, কি হচ্ছে এখানে? তার গলার স্বর শুনে রুহির শরীর কেঁপে ওঠে। মেহের থমকে যায়। ততক্ষণে মেহের নিজের বোতাম থেকে রুহির চুল আলতো করে ছাড়িয়ে নিয়েছে। এরপর সে রুহানের দিকে এগিয়ে এসে স্বাভাবিকভাবে হেসে বলে, রুহির কানের দুল হারিয়ে গিয়েছিল, আমি নিচে পেয়ে ওকে দিয়ে এসেছি। রুহান কোনো উত্তর দেয় না, কেবল রুহির দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন চোখ দিয়েই তাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে। তীক্ষ্ণ রাগে জ্বলে ওঠে সেই দৃষ্টি রুহির চোখে পড়তেই তার বুকটা কেঁপে ওঠে। সে কিছুটা আতঙ্কিত হয়ে ভাবে, উনি এভাবে তাকাচ্ছেন কেন? উনি কি আমাদের ভুল বুঝেছে? এই চিন্তায় নিজেই নিজের উপর বিরক্ত হয়ে ওঠে রুহি। উদ্ভট সব চিন্তা ভাবনা। উনি কে যে সে আমাকে ভুল বুঝবে, আর আমি বা কেন ভাবছি সে ভুল বুঝছে। নিজের ভাবনাতেই বিরক্তি ঝরে পড়ে রুহির মুখে। একটাও শব্দ না করে সে পাশ কাটিয়ে চলে যায় রুহান আর মেহেরের সামনে দিয়ে। রুহান স্থির নিঃশব্দ, তার চোখ এখনো রুহির পেছনে আটকে আছে। মেহের এবার একটু অবাক হয়ে রুহানের মুখের দিকে তাকায়। রুহানের চোখ লাল, কপালের রগগুলো ফুলে উঠেছে। মেহের চিন্তিত কণ্ঠে বলে, আর ইউ ওকে রুহান? রুহান চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। তারপর কণ্ঠটাকে যতটা সম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করে বলে, ইয়া, আপনাকে আপু ডাকছে নিচে। বলেই সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে করিডোর থেকে বেরিয়ে যায়। রুহিমরা সবাই নিচে খেতে বসেছে। কিছুক্ষণ আগে সাব্বিরের গার্লফ্রেন্ড ইভাও এসেছে। মেয়েটি বয়স এখনো অনেক ছোট, মাত্র ইন্টারে উঠেছে। বয়স 17 হবে, কিন্তু খুবই মিশুক এবং একটু চঞ্চল প্রকৃতির। সে ছোট বলে সাব্বিরকে জনিরা অনেক খেপায়। এবার রোহিতের সাথে বেশ ভাব জমেছে। এটা ওটা নিয়ে গল্প করছে আর হাসছে। ছোটদের মতোই কথাবার্তা, শুধু প্রেমের দিক দিয়ে যেন একটু বড় হয়ে গেছে। এদিকে জনি রুহির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একজন সার্ভেন্ট বয়কে অনেকগুলো এলাচি একটা ডিমের কুসুম আলাদা করে তার মধ্যে ঢুকিয়ে রুহির পাতে দেওয়ার জন্য বলে। রুহি হাসতে হাসতে ডিমে কামড় দেয় এবং কয়েক চাপ দিতেই এলাচির ঝাঁজে তার চোখ মুখ পাল্টে যায়। সে অপ্রস্তুত হয়ে পড়ে, আর জনি তার সামনে জোরে জোরে হাসছে। রুহি তাড়াতাড়ি এক গ্লাস পানি খেয়ে নেয়, তবু ঝাঁজ কমছে না। মুখটা কুঁচকে যায়, চোখে অস্বস্তি। রুহি এবার কটমট দৃষ্টিতে জনির দিকে তাকায়, চোখে ক্ষোভ আর প্রতিশোধের আভাস। সে ঠিক করেছে এই অসভ্য লোকটাকে সে দেখে নেবে। অনুষ্ঠান প্রায় শেষের পথে। অনেক অতিথি খেয়ে দিয়ে বিদায় নিয়েছেন। রুহির মা জুহিকে নিয়ে বাড়ি ফিরে গেছেন আগেই। যাবার আগে রুহিকে বলে গেছেন যেন বেশি দেরি না করে, তাড়াতাড়ি বাড়ি চলে আসে। অন্যদিকে অনন্যারা অন্য প্ল্যান করে রেখেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে রাত 8টার আগে কেউ ফিরবে না। এখন সবাই মিলে কমিউনিটি সেন্টারের ছাদে গিয়ে একটু আড্ডা দিবে। বড়রাও মেনে নিয়েছেন, তারাও মিথিলাদের পরিবারের সঙ্গে নিচে কিছু সময় কাটাবেন। অনন্যা মেহেরকেও যেতে দেয়নি, জোর করেই রেখে দিয়েছে। মেহেরও আর কিছু বলেনি।
এমনিতেও বহুদিন পর অনন্যার সঙ্গে দেখা, থেকে যাওয়া যায়। সবাই মিলে ছাদে চলে যায়। সন্ধ্যা নেমে এসেছে। ছাদটা অনন্যা আর রিয়াজ মিলে সুন্দর করে সাজিয়ে রেখেছে, ছিমছাম লাইট আর ছোট ছোট ফুল দিয়ে। নিচে আসন পাতা, যাতে সবাই গোল হয়ে বসতে পারে। ছাদে এখন সবাই, অনন্যা, মেহের, রোহান, রায়ান, জনি, ঈশান, সাব্বির, রিয়াজ, মিথিলা, রুহি, মিশমি, ইফা, রাখা, রিমা, ইবা এবং রায়ান, মিথিলার আরো কয়েকজন কাজিন গোল হয়ে বসেছে। তবে জিনিয়া নেই, কাল রোহানের উপর রাগ করে চলে গেছে। সঙ্গে নিয়ে গেছে শ্রেয়া আর রিয়াকেও। এদিকে রোহান ভেতরে ভেতরে অস্থির, এখনো রাগে ফুঁসছে। দুপুরে কিছু খায়নি পর্যন্ত। এত আয়োজন, এত মানুষ, তবু কেউ যেন টের পায়নি সে কতটা অশান্ত। ছাদে আসার মন ছিল না, কিন্তু অনন্যার অনুরোধ আর উপেক্ষা করতে পারেনি। সবাই মিলে ছাদে গোল হয়ে বসে আড্ডায় মেতে ওঠে। গল্পে হাসিতে মুখর চারপাশ। এমন সময় রায়ানের এক কাজিন বলে ওঠে। সবাই এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু রোহান ঠান্ডা গলায় জানিয়ে দেয় সে খেলবে না। তবে অনন্যা তো হাল ছাড়ার পাত্রী নয়, একরকম জোর করেই রোহানকে খেলায় টেনে আনে। রোহান মনে মনে অবাক হয়, তার আপু এসব ছোটদের খেলায় এত উৎসাহী হয় কেমন করে। এদিকে রায়ান বিরক্ত হয়। সে বাড়ি গিয়ে একটু তার বউয়ের সাথে সময় কাটাতে পারত, কিন্তু এখন এদের সাথে বসে থাকতে হচ্ছে। খেলা শুরু হয়। অনন্যা একটা ছোট বোতল এনে ঘোরাতে শুরু করে। প্রথমে বোতল গিয়ে থামে মেহেরের দিকে। অনন্যা তখন চিৎকার করে বলে, মেহের, ট্রুথ না ডেয়ার? মেহের একটু ভেবেচিন্তে উত্তর দেয়, ট্রুথ। অনন্যা যেন এই উত্তরই চাইছিল। সাথে সাথে লাফিয়ে উঠে প্রশ্ন করে, স্কুল লাইফে প্রথম কাকে লাভ লেটার দিয়েছিলে আর তার নামটা কি? প্রশ্ন শুনে মেহের এক মুহূর্তের জন্য হতচকিত হয়। কি সব আজগুবি প্রশ্ন করছিস? আমি কখনো কাউকে লাভ লেটার দেইনি। মিথ্যে কথা বলছিস, সত্যি করে বল কাকে দিয়েছিলে? মেহের শান্ত গলায় জবাব দেয়, আমি তো ট্রুথ নিয়েছি আর সত্যিটাই বলছি। অনন্যা ভেঙচি কাটে। পরক্ষণে আবার বোতল ঘোরাতে থাকে। এভাবে একের পর এক রাউন্ড চলতে থাকে। হাসি ঠাট্টা, হাসি মজা, মৃদু ঠাট্টা তামাশায় সময় কেটে যায়। এই পুরোটা সময় রোহান যেন অন্য জগতে। তার দৃষ্টি যেন রুহির উপর আটকে আসছে, চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে থাকে। রুহির হঠাৎই চোখ পড়ে যায় রোহানের দিকে। আবার সেই তীব্র রাগে ভরা দৃষ্টি। বুকের ভেতর কেমন যেন ধক করে ওঠে তার। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। মনে মনে ভাবে এই লোকটার কি হয়েছে, কেন এমন ভাবে তাকাচ্ছে সে। রুহির মনে অজানা প্রশ্নের ছায়া জমতে থাকে। এদিকে বোতল গিয়ে থামে রিয়াজের সামনে। রিমা যেন সে মুহূর্তেরই অপেক্ষায় ছিল। ভাই বোনের এই টম অ্যান্ড জেরি টাইপ সম্পর্ক সবারই জানা। সারাদিন ঝগড়া ঠোকাঠুকি এ যেন তাদের স্বাভাবিক রুটিন। রিমা আর রিয়াজও একই ধাঁচের। রিমা এবার অনন্যাকে থামিয়ে নিজেই প্রশ্ন ছুড়ে দেয়, বল, অবশ্য তোর তো ডেয়ার নেওয়ার মরদ নেই। রিমার কথা শুনে রিয়াজ ক্ষেপে ওঠে। চারপাশে হাসির রোল পড়ে যায়। রিয়াজ খানিক ভাব নিয়ে বলে, আমি ডেয়ারি নিচ্ছি। ব্যাস, রিমা যেন এই সুযোগের অপেক্ষাই ছিল। লাফিয়ে উঠে বলে, তাহলে যা, সবার জন্য ফুচকা নিয়ে আয় এখনই। রিয়াজ চোখ কপালে তুলে বলে, হোয়াট? আমি এখন সবার জন্য ফুচকা আনবো? মাথা ঠিক আছে তোর? রিয়া এবার চোখ মুখে তেজ এনে বলে, এটাই নিয়ম, ডিয়ার মানে ডিয়ার, যা এখনই। বাকিরাও এবার রিয়াজকে টাট্টা মস্করা করে চেপে ধরে। মেয়েরা তো এক প্রকার উল্লাসিত। ফুচকার কথা শুনেই চোখ চকচক করছে তাদের। অগত্যা মুখ গোমরা করে রিয়াজকে রওনা দিতে হলো। সবাই আবার হাসতে হাসতে খেলায় মনোযোগ দেয়। আড্ডা, খুনসুটি আর হাসির ফাঁকে ফাঁকে যেন ছাদ ভরা সন্ধ্যা আরো একটু রঙিন হয়ে ওঠে। অনেক কষ্ট করে রিয়াজ ফুচকার থালা হাতে নিয়ে ফিরে এলো। কপালে ঘাম, মুখে বিরক্তির ছাপ। খেলার মাঝে সবাই ফুচকা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মেয়েরা তো আনন্দে টইটম্বুর, আর ছেলেরা কেউই ফুচকা খায় না। এই ফুচকা দেখে রুহির মাথায় যেন নতুন এক পরিকল্পনা খেলে গেল। দুপুরে জনি তাকে এলাচি খাইয়ে অপদস্থ করেছিল, এখন তার পালা। এবার সে জনিকে শেখাবে মজা কাকে বলে। যেই ভাবনা সেই কাজ। রুহি দুইটা ফুচকা হাতে তুলে নিয়ে সবার উদ্দেশ্যে বলে, আমি এক্ষুনি আসছি। পেছন থেকে জনি চিৎকার করে বলে, এই যে খেলা না খেলার অজুহাত দিচ্ছ, চিটিং কোথাকার। রুহি মুখ ভেঙচি দিয়ে হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলে, এখন মজা বোঝাবো অসভ্য লোক। নিচে গিয়ে সে ফুচকার ভিতর কাঁচা ধানি মরিচ কুচি কুচি করে ভরে দেয়। ফুচকা দুটো এমন ভাবে সাজায় যেন আলাদা বোঝা না যায়। কাজ শেষে সে আবার ছাদে ফিরে আসে, আর চুপি চুপি সে বিশেষ ফুচকাগুলো থালার মাঝে আলাদা করে একটি পাশে সরিয়ে রাখে। তার চোখ তখনই জনের দিকেই। সে বোতলের অপেক্ষায়।
ঠিক কখন ঘুরে জনির দিকে যাবে, তখনই সে জনিকে ডেয়ার নেওয়ার জন্য খেপাবে, আর ডেয়ার নিলে এই ফুচকাটা খেতে দিবে। কিন্তু ঠিক তখনই বোতলটা ঘুরে গিয়ে থামলো রুহানের সামনে। জনি আর তার সাঙ্গপাঙ্গরা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, যেন বহুদিনের অপেক্ষা পূরণ হলো তাদের। রোহান এমনিতেই এ ধরনের খেলাধুলা পছন্দ করে না, তাই ওদের উৎসাহ যেন দ্বিগুণ হয়ে গেল। সবাই একসাথে বলে উঠল। এবার রাহান তুই ডেয়ার নে ভাই। রুহানের মুখটা কঠিন হয়ে গেল। আজ তার মন মেজাজ এমনিতেই খারাপ, কারণটা তো রুহি। সে এমনিতে ভেতরে ভেতরে রাগে ফুঁসছে রুহির কারণে, তবু এতজনের চাপে পড়ে সে ডিয়ার নিল। জনি ও ঈশানরা ডিয়ার দিতে যাবে এমন সময় অনন্যা হাত তুলে বলল, না না, এবার আমি দেব। তার চোখে খেলা করছে দুষ্টুমি। তোর ডিয়ার হচ্ছে, তোকে এখন একটা ফুচকা খেতে হবে ভাই। রুহানের ভ্রু কুঁচকে গেল, গলার স্বর গম্ভীর হয়ে উঠল। এসব ফালতু জিনিস আমি খাই না, অন্য কিছু বলো। কিন্তু অনন্যা এক চুলো নড়ল না। না, আজকে ফুচকাই খেতে হবে, একবার যেটা বলেছে সেটাই। রুহান বিরক্তিতে ঠোঁট চেপে একটা চবর্গীয় শব্দ উচ্চারণ করে। ঠান্ডা হাওয়ায় যেন ঝাঁস ছড়িয়ে পড়ে। অনন্যা আর দেরি না করে ফুচকার থালাটা তুলে ধরে তার সামনে। রুহান না বুঝিয়ে হাত দিয়ে তুলে নিল রুহির রাখা সেই বিশেষ 2 ফুচকার একটিকে। রুহি যেন হঠাৎ নিঃশ্বাস নিতে ভুলে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল রুহানের দিকে। লোকটা কি সত্যি এই ফুচকাটা খেয়ে ফেলবে? সে কিছু বলতে যাবে, তখনই রুহান ফুচকাটা পুরো মুখে পুরে নিল। প্রথম কামড় আর দ্বিতীয় কামড় দেওয়ার পরই তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে আর চিবোতে পারল না, যেভাবেই হোক গিলে নিল পুরোটা। রুহান হঠাৎ করেই দাঁড়িয়ে গেল, তার মুখ লাল হয়ে গেছে, চোখ দুটো ভীষণ লাল হয়ে গেল এবং টলমল করছে। ঝালে তার নিঃশ্বাস টানাটানি করছে। চারপাশটা হঠাৎ থমকে গেল, বাকিরাও দাঁড়িয়ে পড়ল। অনন্যা ভয় পেয়ে ছুটে গেল রুহানের কাছে। কি হয়েছে ভাই? ফুচকাতে তো ঝাল কম ছিল, তাই তোকে খেতে বলেছি। সবাই হতবাক, আর এক কোণে রুহি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে রুহানের দিকে। সে তো এই ফুচকা এনেছিল জনির জন্য, কিন্তু ভুল করে যেটা রুহান খেয়ে ফেলবে তা তো ভাবেনি। অনন্যা এবার আরো ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কেউ পানি দাও ভাই, ঝাল একদম সহ্য করতে পারে না। রুহির বুকটা ধক করে উঠল। সে তো আরো ধানি লঙ্কা দিয়েছিল। একটুও দেরি না করে পাশে রাখা পানির বোতলটা নিয়ে সে তাড়াতাড়ি রুহানের দিকে এগিয়ে দিল। রুহান সেটা নিল না, রুহির দিকে তাকালো না পর্যন্ত, কেননা সে রুহির উপর রেগে আছে। সে এবার দাঁতে দাঁত চেপে বলল, কার মধ্যে এত ঝাল কোথা থেকে এলো আপু? রুহানের এমন অবস্থায় অনন্যার চোখে পানি এসে গেল। সে কাঁপা গলায় বলল, কই, ঝাল তো স্বাভাবিক ছিল, আমরাও তো খেয়েছি। রুহান হ্যাচকা শ্বাস নিতে নিতে বলল, এই ফুচকায় কাঁচামরিচ কুচি ছিল অনেক। এক মুহূর্তে পুরো পরিবেশ থমকে গেল, সবার মুখে বিস্ময়। অনন্যা তো হতবাক। কিন্তু কাঁচা মরিচ কুচি আসবে কোথা থেকে? রুহি মাথা নিচু করে ধীরে ধীরে কাঁপা কণ্ঠে বলল, আমি দিয়েছি। এক মুহূর্তে পুরো জায়গা নিস্তব্ধ হয়ে গেল। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল রুহির দিকে। রুহান থমকে গেল, তার চোখ ধীরে ধীরে আগুনের মতো জ্বলে উঠল। সে এমনিতেই রেগেছিল রুহির উপরে, আর এখন যেন সেই রাগ দ্বিগুণ হয়ে গেল। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল, চোখ রক্তিম। অনন্যা কেঁদে ফেলল। তার ভাই যে একদম ঝাল খেতে পারে না। সেই ছোটবেলা থেকেই সে কাঁদতে কাঁদতে রুহির দিকে তাকিয়ে বলল, তুমি এটা কি করলে রুহি, কেন করলে? রুহির গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সে তো জনির জন্যই এনেছিল, কিন্তু ভুল বোঝাবুঝির এই খেলায় আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো রুহান। অনন্যা আবার রুহানের দিকে ফিরে এসে বলল, ভাই পানিটা খেয়ে নে, আমি তোর জন্য এখনই কিছু মিষ্টি আনছি। কিন্তু রুহান কোনো কথা না বলে অনন্যার হাত থেকে পানির বোতলটা এক ঝটকায় ফেলে দিল মাটিতে। বোতলটা গড়িয়ে গিয়ে থেমে রইল সবার চোখের সামনে। সবার মুখে হতবাক ভাব। রুহান এবার ধীর পায়ে এক ধাপ এগিয়ে এসে রুহির সামনে দাঁড়ালো। তার চোখ জ্বলছে, রাগে ঠোঁট কামড়ে ধরেছে সে। একদিকে ঝাল, অন্যদিকে রুহির উপর রাগ। হঠাৎ করে সে রুহির কবজি শক্ত করে চেপে ধরল। রুহি কেঁপে উঠল, চোখে তখন পানি চিকচিক করছে। অপরাধ বোধে গলা শুকিয়ে গেছে, তবু কিছু বলতে পারছে না। এই স্পর্শে ভয়, লজ্জা আর একরাশ অপমান মিশে আছে। রুহান রাগে ফুঁসতে ফুঁসতে রুহির কবজি ধরে টেনে হাঁটতে শুরু করলো। রুহি কিছু বুঝে উঠতে পারছে না এটা কি হচ্ছে। সে হেঁটে পেরে উঠছে না, হাঁটা নয় যেন টান। রুহান এতটাই শক্ত করে ধরেছে যে ব্যথায় তার চোখে পানি এসে গেল। পেছনে সবাই নিঃশব্দে দাঁড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই যা ঘটছে কেউ যেন হজম করতে পারছে না। অনন্যা সবার আগে দৌড়ে রুহানের পিছু নেয়, বাকিরাও তার সাথে এগিয়ে আসে।
অনন্যা দম ধরে চিৎকার করে বলে, ভাই থাম, কোথায় নিয়ে যাচ্ছিস রুহিকে? কিন্তু রুহান যেন এখন কোনো কিছুরই তোয়াক্কা করছে না। তার চোখে শুধুই রাগ। কেউ তাকে থামাতে পারবে না এই মুহূর্তে। রুহিকে টানতে টানতে সে 2 তলার করিডোরে এসে পৌঁছায়। বাকি সবাই তখনও নিচে নামছে সিঁড়ি দিয়ে। রুহির হাঁটু কেঁপে উঠছে। এতটা টান ধাক্কা সামলানো তার পক্ষে সম্ভব নয়। তারপর হঠাৎ করেই রোহান নিজের রুমের দরজাটা খুলে জোরে একটা ধাক্কা দেয় রুহিকে। রুহি হোঁচটকে পড়ে যেতে যেতে কোনো মতে নিজেকে সামলে নেয়। এরপর রোহান কোনো কথা না বলে দরজাটা বন্ধ করে ভেতর দিকে লক করে দেয়। রুহির হৃদস্পন্দন যেন থেমে যায়। সে এক ধাপ এগিয়ে এসে খুব নিচু স্বরে বলল, বিশ্বাস করুন আমি আপনাকে। বাকিটুকু আর বলার সুযোগ পেল না সে। রোহান আচমকা এক হাত দিয়ে তার কোমর চেপে ধরল, আর এক হাত রুহির মাথার পেছনে রেখে তাকে নিজের দিকে টেনে নিল। পর মুহূর্তে রুহির ওষ্ঠাধর আঁকড়ে ধরল। রুহির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে প্রথমে কিছু বুঝে উঠতে পারল না। তারপর যখন বুঝলো, তখন হাত দিয়ে রোহানের বুকে ধাক্কা দিয়ে রোহানকে দূরে সরাতে চাইল, কিন্তু পারল না। সে রোহানের পিঠের কোটটা খামচে ধরে, যেন তাতে কিছুটা ছাড় পাওয়া যায়। কিন্তু রোহান মেহেরার রুহির কাছাকাছি দেখে জমে থাকা ক্রোধ এখন রুহির অদরেই নিঃশেষ করতে থাকে। ঝালের যন্ত্রণা আর রাগ মিলিয়ে রোহানের শ্বাস গরম হয়ে উঠেছে। তাই রুহি রোহানকে এক চুলো নাড়াতে পারে না। রুহির ওষ্ঠা ধরেও ফুচকার মরিচের তীব্রতা ছড়িয়ে পড়ছে। একদিকে শরীরের জ্বালা, অন্যদিকে রোহানের এমন আগ্রাসী ছোঁয়া। রুহি নিজেকে আর ধরে রাখতে পারে না। সে চোখ বন্ধ করে নেয়, আর তার শরীর যেন ধীরে ধীরে রোহানের উপর ভর ছেড়ে দেয়। তার চোখের কোণ বেয়ে টুকটুক করে পানি পড়তে থাকে, লজ্জায়, অস্বস্তিতে, কষ্টে আর রাগে। 3-4 মিনিটের শেষে রোহান ধীরে ধীরে রুহির অধৈর্য্যটা ছেড়ে দেয়। রুহি এক দৃষ্টি সোজা তাকিয়ে আছে, কিন্তু সেই দৃষ্টিতে নেই কোনো আবেগ, নেই কোনো প্রতিক্রিয়া। যেন নিঃশ্বাসটুকুও থেমে গেছে তার। পাথরের মূর্তির মতো স্থির। রোহান একবার চোখ তুলে রুহির দিকে তাকায়, তারপর চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। সে বুঝতে পারছে রাগের মাথায় সে কি ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। অথচ এই রাগই বিস্ফোরণ। সবটা যেন জমেছিল সেই মুহূর্ত থেকে, যখন সে রুহিকে মেহেরের এতটা কাছে যেতে দেখেছিল। মনে পড়তেই বুকের ভেতরটা আবার জ্বলে ওঠে। তবে এখন রুহির চোখে চোখ পড়ছে না তার, কারণ রুহি যেন হারিয়ে গেছে কোথাও। রুহি ধীরে ধীরে পেছোতে পেছোতে সে খাটের ধারে এসে বসে পড়ে। চোখের দৃষ্টি এখনো সেই দিকেই, কিন্তু সেখানে কোনো স্পন্দন নেই, কোনো নড়াচড়া নেই। রোহান আর তাকায় না, চুপচাপ গিয়ে লাগেজ খুলে কাপড় বের করে নেয়। তারপর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মাথার ভেতর যেন এক তীব্র আগুন জমে আছে। এখন গোসল না করলে নিজেকে নিয়ন্ত্রণে রাখা অসম্ভব। এদিকে দরজার বাইরে অনবরত কড়া নাড়ছে সবাই। অনন্যার উদ্বিগ্ন কণ্ঠ বারবার ভেসে আসছে, ভাই দরজা খোল। কিন্তু ভেতরে কেউ যেন কারো অস্তিত্বই টের পাচ্ছে না। হঠাৎ যেন চেতনায় ফিরল রুহি। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, কিন্তু সে চোখ মুছছে না, বরং মাথার ভিতর এক অসহ্য গুঞ্জন, এক অস্বস্তিকর স্মৃতি কিলবিল করছে। সে কাপা গলায় বিড়বিড় করে বলে ওঠে, না, এটা হতে পারে না, কিছুতেই না। পর মুহূর্তেই 2 হাতে নিজের মাথার চুল খামচে ধরে। ব্যথা লাগে, তবুও সে হাত ছাড়ে না। বুকের ভেতর জমে থাকা কান্না হঠাৎ ফেটে পড়ে। এবার সে ফুপিয়ে কাঁদে, বুক কাঁপিয়ে। কিছুক্ষণ সে অবস্থায় থাকার পরে ধীরে ধীরে সে হাত নামায়। তারপর এক অজানা ভয় আর ঘৃণায় তার নিজের ঠোঁটে হাত ছুঁয়ে দেয়। এই স্পর্শ, এই অনুভব, সে বিশ্বাস করতে পারছে না এটা সত্যি। তখনই যেন ভিতর থেকে আরেকটি ঢেউ উঠে আসে, আরো বেশি বিষাদ, আরো বেশি ভেঙে পড়া। সে ফের কেঁদে ওঠে। এবার আর কান্না চাপিয়ে রাখার চেষ্টা করে না। নিজের শরীরটাকে জড়িয়ে ধরে সে খাটে গুটিয়ে বসে থাকে। কান্না যেন থামতেই চায় না। ঠিক তখনই ওয়াশরুমে দরজা খুলে যায়। ভেজা চুলে, চোখে ক্লান্তি আর ঠোঁটে অদ্ভুত নির্লিপ্ততা নিয়ে রোহান বেরিয়ে আসে। তার পরনে কালো জিন্স আর সাদা শার্ট। তার ভেজা চুল থেকে টুপটাপ পানি পড়ছে। রুহি তাকে দেখা মাত্রই চোখে জমে থাকা কান্না থামিয়ে ফেলে। সে ঘন ঘন শ্বাস নিতে থাকে। রাগ, লজ্জা, অপমান আর ব্যথা মিশিয়ে মুহূর্তের মধ্যেই খাট থেকে উঠে এসে রুহানের সামনে দাঁড়ায়। 1 সেকেন্ডও দেরি না করে একটা জোরালো চর বসিয়ে দেয় রুহানের গালে। কিন্তু রুহান নড়েও না, তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে যেন জানতো রুহি এটা করবেই। চরটা তার চোখে কোনো বিস্ময় আনেনি, শুধু আরো গাঢ় করে দিয়েছে তার চোখের ক্লান্তি। রুহি এবার রাগে কাঁপতে কাঁপতে রুহানের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে,
কাপুরুষ একটা, আপনার সাহস কি করে হলো এমন জঘন্য একটা কাজ করতে বলুন? রোহান কিছু বলে না, কেবল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে রুহির দিকে। তার চোখে ক্ষোভ, অভিমান আর ভেতরে গুমড়ে ওঠা এক অজানা যন্ত্রণা। রোহানের চুপ করে থাকা দেখে রুহির রাগ আরো বেড়ে যায়। সে রাগে গর্জে উঠে।